তার নাম ছিল বিধুভূষণ, কিন্তু গ্রামের সকলে তাকে আদর করে বিদ্যাভূষণ বলে ডাকত। কেননা বিদ্যার সাথে বিধুভূষণের এমন একটা অকৃত্রিম প্রেম জন্মেছিল যে ২০ বছর পার করেও সে গ্রামের ছোট বিদ্যাপীঠের অর্থাৎ গুরু মহাশয় গোলাম হাজরার পাঠশালার মায়া ছাড়তে পারল না। প্রতিবেশীরা যখন দেখল বিধুর পাঠশালার মায়া আপনা আপনি ছাড়বার নয়, তখন সকলে মিলেই একদিনেই বিদ্যালয়গামী নবজাত শ্বশ্রু যুবকের পথ আগলিয়ে দাঁড়াল। সেই দলে সপুত্র রামধন চাটুর্যে, সপৌত্র হরিরাম ঘোষাল এবং সশিষ্য পঞ্চানন তর্কনিধি উপস্থিত ছিলেন। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গল্প একান্তের খাতায় যুক্ত হলো আরেকটি নতুন পালক। এসে গেল বাংলা নাট্য জগতের এক প্রতিভাবান লেখকের নতুন গল্প। সাহিত্যিক ক্ষীরোদচন্দ্র ভট্টাচার্য, অর্থাৎ যিনি লিখেছেন ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ নামে বহু গল্প, বহু নাটক। আজ প্রথমবার এসে গেল গল্প একান্তের উপস্থাপনায় তার কলমে একটি অসাধারণ লেখা, নির্বাসিত। চলুন শুরু করা যাক। বিধুভূষণ রামধনের পুত্র রামরূপের হাতে খড়ি দিয়েছিল। ২-৪ দিন তালপত্রে ক খ লিখিয়েছিল। সেই রামরূপ বিএ পাশ করে ২ দিন আগেই দেশে ফিরেছে। হরিরামের নাতি নিধিরামেরও আগেই ২-১ দিনের জন্য বিধুভূষণের ছাত্র হওয়ার সুযোগ ঘটেছিল। সেই ছেলেও গত বছর মধ্যবাংলা পরীক্ষায় বৃত্তি পেয়ে এখন প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুতরাং বিদ্যাভূষণের যশ সৌরভ তার গ্রামের চারপাশে ১০-১২খানা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যুবক বিদ্যাভূষণের পাঠশালায় যেতে লজ্জাবোধ হতো না, কিন্তু পাড়াপড়শিদের এ দৃশ্য দেখে লজ্জাবোধ যে হবে না এমন তো কোনো কথা নেই। সকলেই তো আর বিদ্যাভূষণের মতো নির্লজ্জ নয়। তারা প্রথমে বিধুর মা বিন্দুবাসিনী দেবী ওরফে বিন্দি বামনিকে ছেলেকে পাঠশালায় পাঠাতে নিষেধ করলেন। বিন্দু তাদের কথা রাখল না, পরন্তু পুত্রের দৈনন্দিন উন্নতিতে তাদের অভদ্রচিত ঈর্ষা দেখে সে যত পারল তাদের আচরণের ওপর তীব্র মন্তব্য প্রকাশ করল। বিন্দু ভেবেছিল তার ছেলে যেদিন পাঠশালা থেকে বেরোবে সেদিন সে ছোটখাটো চাণক্য পণ্ডিত হয়ে এই ইংরেজি পড়া ছেলেদের ঈর্ষান্বিত বাপেদের মুখে কালি মাখিয়ে দেবে। কিন্তু সেই ঈর্ষান্বিত বাপগুলা বিদ্যাভূষণকে চাণক্য হবার অবকাশই দিল না। তারা আজ তার বিদ্যা মন্দিরে যাওয়ার পথ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হল। রামধন চাটুর্যে বিধুর বগল থেকে শিশুবোধ কথামালার পুঁটুলিটা টেনে বের করে নিলেন। হরিরাম কেড়ে নিলেন তার দোয়াতটা, আর তর্কনিধি পেছন থেকে বিধুর বাহু শক্ত করে ধরে জোর করে তার মুখটা বাড়ির দিকে ঘুরিয়ে দিলেন। তারপরে বললেন, আটকুড়ির ছেলে, তোমার জন্য আমরা লোকের কাছে মুখ দেখাতে পারি না। আর যদি কোনোদিন তুমি পাঠশালার দিকে মুখ ফিরে তাকাও তাহলে তোমার ঠ্যাং খোঁড়া করে দেব। বইয়ের পুঁটুলি আর দোয়াত পথের ধারের নালার কাদায় ফেলে দেওয়া হলো। ব্যাপার দেখতে বহু লোক সেখানে সমবেত হয়েছিল। গোবিন্দ গোলাওয়াল বললে, আমি ঠাকুরকে বহুদিন থেকে নিষেধ করে আসছি, আমার দোকানে একটা মুহুরিগিরি পর্যন্ত দিতে স্বীকৃত হয়েছি। চন্দ্র তরফদার বললে, আমার নাতি বলে আমি বিদ্যাভূষণ ঠাকুর দাদাকে বোধোদয়ের পড়া বলে দিই। পাকড়াশিদের ছেলে কেষ্টটা অমনি ট্যাগ করে বলে উঠল, সেদিন গুরু মহাশয় বিদ্যাভূষণ কাকাকে নীল ডাউন করিয়ে দিয়েছিলেন। শুধু গুরু মহাশয় গোলাম হাজরা খবর পেয়ে এই অন্যায় কাজের প্রতিবাদে ছুটে এলেন। বিধুভূষণের ছাত্রত্বে তার অনেক লাভ ছিল। গুরুভক্ত যুবক তার গৃহের অনেক কাজ করে দিত, আর বিন্দুবাসিনীর কাছে পুত্রের অচিরে চাণক্যত্ব প্রাপ্তির আভাস দিয়ে মাঝে মাঝে চালটা, ডালটা, গুড়টা, নারকেলটা তার লাভ হতো।
কিন্তু প্রতিবাদ করতে এসে গোলাম নিজেই বিজ্ঞজনদের তিরস্কারের মুখে পড়লেন। পরদিন ভোরে বিন্দুবাসিনীর করুণ কান্নায় পাড়াশুদ্ধ নারী পুরুষ জেগে উঠে প্রবুদ্ধ হয়ে কারণ জানতে গিয়ে শুনল বিদ্যাভূষণ মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে গেছে। বিন্দুবাসিনী রামধন চট্টোপাধ্যায়ের জ্ঞাতি কন্যা। তার বাবা তাকে এক কুলীনের হাতে তুলে দিয়ে কুল রক্ষা করেছিলেন। স্বামী বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বিন্দুবাসিনী ছাড়া আরো অনেকগুলি স্ত্রী ছিল। যেসব স্ত্রীর কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল, বন্দ্যোপাধ্যায় মহাশয় জীবনের অধিকাংশ সময় তাদের বাড়িতেই কাটাতেন। বিন্দুর বাবার তেমন সচ্ছলতা ছিল না, তাই এই স্বামী বিয়োগিনী খুব কমই স্বামীর সান্নিধ্য পেয়েছে। প্রায় ১৯ বছর আগে এই বহু বিবাহী স্বামীটি বিন্দুবাসিনীকে একটি পুত্র সন্তান দিয়ে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যায়। বিধুভূষণের আর পিতৃপরিচয় জানা হয়ে ওঠেনি। বিন্দুবাসিনী ১২ বছর পর্যন্ত স্বামীর ফেরার অপেক্ষা করে শেষে হাতের শাখা পলা ঠান্ডা করে বিধবার বেশ ধারণ করে। বিন্দুর সংসারে এখন তার প্রিয় পুত্র বিধু ছাড়া আর কেউ নেই। তার পিতার যে সামান্য ভূসম্পত্তি ছিল, তাতেই মাতা পুত্রের কোনো প্রকারে দিন যাপন চলত। এই ছেলেই ছিল তার একমাত্র অবলম্বন, একমাত্র আশা। সেই পুত্র পাড়ার বিজ্ঞজনের কর্তৃক অপমানিত হয়ে দেশ ত্যাগ করল। সুতরাং অভাগিনীর মনোবেদনার আর সীমা রইল না। সে ভোরবেলায় উঠেই আত্মীয় স্বজনের নাম ধরে কাঁদতে লাগল। তর্কনিধির স্ত্রী স্বামীকে তিরস্কার করে বললেন, বুড়ো মিনসে, তুমি দলের সঙ্গে যোগ দিতে গেলে কেন? তর্কনিধি তখন হুঁকায় টান দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে যেন চিন্তায় মগ্ন ছিলেন। ব্রাহ্মণীর প্রশ্নের যে কি উত্তর দিয়েছিলেন, বিন্দুবাসিনীর আর্তনাদের মধ্যে তার শোনা গেল না। তা বিধুভূষণের বুদ্ধি যেমনই হোক, সে শান্ত স্বভাবের ছেলে বলে গ্রামের মধ্যে কিন্তু তার খুব সুনাম ছিল। বিধু পরকে আপন ভেবে সব সময়তেই সবার সেবায় প্রস্তুত থাকত। গ্রামের কারোর বিপদ হলে বিধু ছাড়া যেন তার থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায়ই ছিল না। রাতে কারোর ডাক্তার ডাকার দরকার পড়েছে, পল্লী গ্রামের ঝোপঝাড়ে ভরা সাপখোপে ভর্তি অন্ধকার পথ দিয়ে গ্রামান্তরে কে যাবে? যাবে বিদ্যাভূষণ। সন্ধ্যা পেরিয়ে গেছে, কোনো বিধবার ছোট ছেলে খেলতে বেরিয়ে এখনো ফিরে আসেনি। কে তাকে খুঁজতে যাবে? যাবে বিদ্যাভূষণ। কোনো গৃহস্থের মেয়ের আজ হাটে যাওয়ার লোক নেই। বিদ্যাভূষণ তার জন্য জিনিস আনতে হাটে চলে গেল। কারো সদ্য বাচ্চা দেওয়া গরু হারিয়ে গেছে, বিদ্যাভূষণ তাকে খুঁজে এনে দিল। সেই বিদ্যাভূষণ বই কেড়ে নেওয়ার জন্য এইভাবে যে গ্রাম ছেড়ে চলে যাবে, তা কেউ ভাবতেও পারেনি। তাই বিধুর অনুপস্থিতিতে একজন দুজনের আনন্দ হওয়ার সম্ভাবনা থাকলেও অধিকাংশই দুঃখ পেল। স্বয়ং তর্কনিধি মহাশয়ও অপ্রতিভ হয়ে পড়লেন। মাঝে মাঝে গৃহিণীর বকুনি শুনেও তাকে চুপ করেই থাকতে হলো। বিধুভূষণ গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুলীন। এই কারণে তর্কনিধি মহাশয় তার একমাত্র মেয়ে ক্ষমাসুন্দরীর সঙ্গে তার বিয়ে দিতে চেয়েছিলেন। মেয়েটি তার শেষ জীবনের এবং আদরের। বিয়ে দিয়ে তাকে চোখের অন্তরাল না করতে হয়, এইটাই ছিল তার ইচ্ছে। অবশ্য ক্ষমাসুন্দরীর বিয়ের কথাটা তিনি মনে মনেই রেখেছিলেন। একদিন কথায় কথায় তিনি গৃহিণীর কাছে এই প্রসঙ্গটি তুলেছিলেন মাত্র। সেই থেকে তর্কনিধির স্ত্রী অন্নদা দেবী বিধুভূষণকে কিছুটা স্নেহের চোখেই দেখতে শুরু করেন। এক একদিন স্বামীর টোলে পড়তে এসে যখন বিধু পড়া ফেলে ক্ষমাসুন্দরীর খেলার ঘর সাজাতে ব্যস্ত হয়ে যেত, তখন ব্রাহ্মণ কন্যার আনন্দের আর সীমা থাকত না। অন্নদা দেবী যেন কন্যা আর ভবিষ্যৎ জামাইয়ের আগাম সংসারের একটা ছবি দেখতে পেতেন।
সেই বিধুর নির্বাসনে মর্মাহত হয়ে নিত্য সময়ে অসময়ে তিনি স্বামীকে তিরস্কার করতে লাগলেন। কিন্তু তর্কনিধি মহাশয়ের বিধুর উপর রাগ হওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি বিধুকে মানুষ করার জন্য ভেতরে ভেতরে অনেক চেষ্টা করেছিলেন। কয়েকদিন তাকে পাঠশালা থেকে এনে নিজের টোলের ছাত্রদের মধ্যে বসিয়েছিলেন। মুখস্থ বিদ্যার দু একটা সূত্র তার মুখস্থ করানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তর্কনিধির শত চেষ্টাতেও বিধুর জীব যেন শক্ত হয়েই রয়ে গেল। দরিদ্র রসনা বার দুদিন দন্তাহত আর রক্তাক্ত হয়ে 3 দিন নিরীহ যুবকের আহারের ব্যাঘাত ঘটাতে লাগল। শেষে স্নেহময়ী মা বিন্দুবাসিনী আবার তাকে গুরু মহাশয়ের কাছেই পাঠিয়ে দিলেন। তর্কনিধিও নিশ্চিন্ত হয়ে তার পাঠশালা থেকে বিধুর বিদায় নেওয়ার দিনের অপেক্ষায় রইলেন। কিন্তু সেই অপেক্ষা করতে করতেই তার মেয়ে ক্ষমাসুন্দরীর 11 বছর বয়স পেরিয়ে গেল। গ্রামের তার সঙ্গিনীদের মধ্যে আর কেউ অবিবাহিত রইল না। এরই মধ্যে রামধনের ছেলে 3টি ইংরেজি পরীক্ষা পাশ করে ফেলল। হরিরামের নাতিও ইংরেজিতে বেশ এগিয়ে গেল। তবু 8 নন্দন বিধুভূষণ পাঠশালা থেকে বের হল না। তর্কনিধির রাগে দুঃখে বিধুর বিদ্যার্জনের পথ বন্ধ করতে রামধনের দলে যোগ দিলেন। বিধুর নির্বাসনে রামধন চট্টোপাধ্যায়ের একটু স্বার্থ ছিল। তর্কনিধির গৃহিণী একদিন কথায় কথায় চট্টোপাধ্যায় গৃহিণীর কাছে ক্ষমার বিয়ের ব্যাপারে স্বামীর ইচ্ছার কথাটা বলে ফেলেছিলেন। চট্টোপাধ্যায় গৃহিণী ক্ষমার মায়ের নিষেধ সত্ত্বেও সেই কথাটা স্বামীকে বলে দিয়ে পেট ফাঁপা আর অগ্নিমানদের দায় থেকে মুক্তি পেলেন। শুনে চট্টোপাধ্যায়ের মনে বিশাল ঈর্ষা জন্মাল। তার কারণ তর্কনিধি মহাশয়ের বেশ কিছু সম্পত্তি ছিল। সেই সম্পত্তির একমাত্র অধিকারিণী ওই একমাত্র মেয়ে ক্ষমাসুন্দরী। ক্ষমা দেখতে যদিও খুব সুন্দরী ছিল না, কিন্তু তাতে কি, তার কথা মনে করা মাত্রই তর্কনিধির লোহার সিন্দুক ভেদ করে আরো একটা অপূর্ব সৌন্দর্য মেয়েটার সর্বাঙ্গে ঢাকাই মসলিনের মতো জড়িয়ে তাকে একেবারে আরব্য উপন্যাসের পরী করে তুলছিল। অনেক ভেবেও স্থির করতে পারলেন না তার চেয়েও অপ্সরার রূপ কত বেশি। ভাবতে ভাবতে দেবকন্যাদের সৌন্দর্য ক্ষমার কাছে ম্লান হয়ে গেল। এমন সর্বলাবণ্যময়ী মেয়ে, তার কন্দর্প কান্তি সর্বগুণে ভূষিত রামরূপ বাবা জীবন থাকতে সে কিনা সেই স্ত্রীহীন গণ্ডমূর্খ বিধুভূষণের হাতে পড়বে। ক্ষমার দুঃখে তার প্রাণটা যেন গলে গেল। আর অদূর ভবিষ্যতে এই পিতামাতাহীন বালিকার পৈতৃক সম্পত্তির অপচয়ের চিন্তাটা তার মনে কষ্ট দিতে লাগল। কিন্তু তিনি কেমন করে তর্কনিধির কাছে কথাটা পারেন? একে তিনি কুলীন, তার উপর ছেলের রূপগুণের কথা শুনে কত দিক দেশ থেকে কত হট্টমালার সম্বন্ধ নিয়ে কত ঘটক নিত্য তার কাছে যাতায়াত করছে। সবার উপর কথাটা নিজে পারলে বিয়ের পণের ক্ষেত্রে তার ক্ষতি হবার সম্ভাবনা। নিরুপায় হয়ে চট্টোপাধ্যায় মহাশয় প্রিয় বন্ধু হরিরামের সাহায্য চাইলেন। তখন রামরূপ বিয়ে পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হচ্ছে, আর বোকা বিধুভূষণ তর্কনিধির টোলে বসে স্টুভিষ্টস্য দান্তট এই বাক্যটা রসালো বীজের মতো আনন্দে চিবুচ্ছে। এমন সময় হরিরাম রামরূপের দূরযাত্রার শুভ দিন দেখানোর অজুহাতে তর্কনিধির কাছে এলো। তর্কনিধি তখন দান্তট শব্দটি বিদ্যাভূষণের সরু গলায় ঢোকাতে না পেরে ক্ষমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে এই অসার সংসারের উপর বিরক্ত হয়ে হুঁকা হাতে বসেছিলেন। এই সেই নানা কথা, তীর্থমৃত যোগ, উত্তরে যোগিনী, বারবেলা কালবেলার পর হরিরাম রামরূপের কথা পারলেন। বললেন, রামরূপ বিয়ে পাশ দিতে কলকাতায় যাবে,
তাই তার বাপ আপনার কাছে যাত্রার দিনটা দেখাতে পাঠিয়েছে। তর্কনিধি বাঁ হাতে হুঁকোটা ধরে ডান হাতে পাঁজি নিলেন। হরিরাম লক্ষ্য করলেন কথাটা শুনেও তর্কনিধির মুখে কোনো পরিবর্তন ঘটল না। তর্কনিধি পাঁজির পাতা উল্টাতে লাগলেন, কিন্তু শুভদিন বের করা তো দূরের কথা, যেন পুরো পাঁজিতেই একটা দিনও খুঁজে পাচ্ছেন না। রামরূপ আর বিদ্যাভূষণের পার্থক্য বুঝতে না পেরে তিনি যেন সবকিছুই এক অদ্ভুত মায়ার মধ্যে দেখতে লাগলেন। তামাক টানতে টানতে হরিরাম বলল, আহ কেমন ছেলে। তর্কনিধি বললেন, বাঁদর। হরিরাম চোখ কপালে তুলে, সে কি তর্কনিধি, অমন সোনার ছেলে বাঁদর? যাকে ভালোবাসি তার হাজার দোষ থাকলেও কেউ যদি সময় মতো তার একটা দুটো গুণের কথা মনে করিয়ে দেয়, তাহলে সব কিছু তাকে দিতে ইচ্ছে করে। তর্কনিধি বিধুকে অন্তর থেকে ভালোবাসতেন, তাই তিনি ভেবেছিলেন হরিরাম বোধহয় বিধুর কথাই বলছে। নিজের হুঁকোটা তার হাতে দিয়ে বললেন, তোমরা সবাই বলো সোনার ছেলে, কিন্তু আমি হতভাগ্যের জন্য হাড়ে হাড়ে জ্বলে মরলাম। 7 দিনে একটা সূত্র উচ্চারণ করাতে পারলাম না। হরিরামের বুকের ভেতর তখন স্বস্তি এলো। হুঁকার একটা টান দিয়ে ধোঁয়ায় ভরে উঠে সে বলল, আমি তো বিদ্যাভূষণের কথা বলছি না, রামরূপের কথা বলছি। তর্কনিধি তখন নিজের ভুল বুঝলেন। লজ্জা পাওয়ার কথা হলেও তিনি রেগে গিয়ে বলে উঠলেন, ও দুটোই সমান। কেমন করে? বিদ্যালাভ না হলে বাঁদর না হয়ে আর কি হবে? সে কি তর্কনিধি মশাই, বালক এই বয়সে যে 3টে পাশ করে ফেলল। করেছে তো কি হয়েছে, আমাকেই শেখাতে আসে। একদিন আমি ছাত্রদের জ্যোতিষশাস্ত্র বোঝাচ্ছি, সূর্য কিভাবে ঘুরে তাই বলছি। এমন সময় ওই ছোকরা এসে আমাকে বলে কি না পৃথিবী নাকি ঘোরে। কালকের ছেলে তর্ক করে আমাকে শেখাতে চায়। আরে মূর্খ, পৃথিবী যদি ঘুরতো তাহলে এতদিনে তোর বাপের বুড়ো মাথার সঙ্গে তোর কচি মাথা ধাক্কা খেয়ে চূর্ণ হয়ে যেত। হরিরাম নিজের ঘটকালির ব্যর্থতার কথা রামধনকে এসে জানালো। এর মধ্যে রামরূপের বিয়ে পাশের খবর এলো। বিদ্যাভূষণের আবার টোল ছেড়ে পাঠশালায় প্রমোশন হলো। হরিরাম আবার তর্কনিধির কাছে যাতায়াত করতে লাগলো, আর সুযোগ বুঝেই রামরূপের প্রশংসা করতে থাকলো। একদিন সে বললে, রামরূপকে একদিন বড় সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তর্কনিধি বললেন, ভালো কথা। তিনি বলেছেন তোমাকে আমার এখানে একটা চাকরি দিতে চাই। খুব সদিচ্ছা। কিন্তু রামরূপ তো চাকরি করতে রাজি হচ্ছে না। কেন? সে বলে আমি একেবারে হাকিমই হব। বটে। কাজে কাজেই সাহেব তাকে শেক হ্যান্ড করে বিদায় দিয়েছেন। শেক হ্যান্ডের অর্থ বুঝে তর্কনিধি বললেন, তাকে গঙ্গা জলে হাত ধুতে বলো, কেননা সাহেবরা তো অনেক অখাদ্য খায়। সুতরাং সেবারেও হরিরাম বড় একটা সুবিধে করতে পারল না। আরো একদিনের কথা। হরিরাম বললে, পাঁইতাড়ার রাজার মেয়ের সঙ্গে রামরূপের বিয়ের সম্বন্ধ হচ্ছে। শুনে সুখী হলাম। মেয়ের বাপ একটা জমিদারি দেবে বলেছে। ভালোই তো, বেঁচে ভোগ করুক। কিন্তু তাতে তো তার বাপ রাজি হচ্ছে না। এটা তার দুর্বুদ্ধি। মেয়েটি কালো। রূপ নিয়ে কি ধুয়ে খাবে? তুমি তাকে রাজি হতে বলো। বলে দেখেছি, কথা শোনে না। বলে ছেলে কালো মেয়ে বিয়ে করতে চায় না। ও, আজকালকার ছেলে বাপের পছন্দে তার পছন্দ হয় না। সাধে কি আর দেশে এত আফিমের দর চড়েছে?
আফিমের সঙ্গে মেয়ে পছন্দের কি সম্পর্ক বুঝতে না পেরে হরিরাম বললে, আপনার ক্ষমাটি দিব্য মেয়ে। তর্কনিধি আনন্দের আবেগে হেসে উঠলেন। যথার্থ কথা বলতে গেলে এমন সুলক্ষণযুক্ত মেয়ে আর দেখতে পাওয়া যায় না। তবুও আমার মা তো কদিন রোগা হয়ে গিয়েছে। কেন, এ কোনো অসুখ করেছে নাকি? তা তো বুঝতে পারছি না। বিবাহযোগ্য তো হলো, বিবাহ দিচ্ছেন না কেন? এমনই সময়ে ক্ষমা একটি সুন্দর খাঁচা হাতে সেখানে এসে উপস্থিত হলো। তর্কনিধি জিজ্ঞাসা করলেন, খাঁচাকে দিল রে মা? বিধু দাদা তৈরি করে দিয়েছে। তর্কনিধি অমনিই বলে উঠলেন, হতভাগাটার অশেষ গুণ। ক্ষমার পুতুলের জন্য এমন সুন্দর ঘর করে দিয়েছে, এমন খয়ের বাগান বানিয়েছে, দেখলে বিশ্বকর্মার শিল্প বলেই ভ্রম হয়। কিন্তু মা সরস্বতী কেন যে ছোঁড়াটার উপর বিরূপ তা বুঝতে পারলাম না। হরিরাম বলে উঠলেন, বোধহয় ছোকরা আর জন্মে রাজমজুর ছিল। বিদ্যাভূষণ আগের জন্মে যাই থাকুক, সেদিনও হরিরাম কোনো সুবিধা করতে পারল না। শেষে হতাশ হয়ে তিনি রামধনের দুধগিরি থেকে ইস্তফা দিলেন। রামধনের জেদ আরো বেড়ে গেল। তিনি মনে মনে স্থির করলেন, তর্কনিধির কাছ থেকে কিছু না পেলেও তার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়েটা দেবেন। তিনি নিজে গিয়ে তর্কনিধির কাছে প্রস্তাব করলেন। প্রথম ২-৪ দিন কোনো উত্তর পেলেন না। একদিন তর্কনিধি বললেন, ভেবে দেখি। আরও একদিন বললেন, আমি কিন্তু বেশি কিছু দিতে পারবো না। রামধন বললে, আপনি শুধু হরিতকি দক্ষিণা দিয়েই কন্যা দান করলে আমার যথেষ্ট হবে। বাস্তবে তর্কনিধি একদিন নিজের চোখে দেখলেন রামধন ৫,০০০ টাকা পণ আর সঙ্গে সুন্দরী কন্যাদানের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। ব্রাহ্মণ এইবার ফাঁপড়ে পড়লেন এবং মনের আবেগে বিদ্যাভূষণকে মনে মনে অজস্র গালি দিলেন। তারপর গৃহিণীর কাছে এসে বললেন, রামরূপের সঙ্গেই ক্ষমাসুন্দরীর বিয়ে দেব। মেয়ে দেখতে দেখতে ডাগর হয়ে উঠেছে, তাই অন্নদাসুন্দরী বিদ্যাভূষণের কথা মনে করে একটু দুঃখ প্রকাশ করলেন বটে, কিন্তু বিয়েতে না বলতে পারলেন না। বিদ্যাভূষণের নির্বাসনের ১ মাস পরেই এক শুভক্ষণে ক্ষমাসুন্দরীর সঙ্গে রামরূপের বিয়ে হয়ে গেল। সেই দিন বিধুভূষণের বাড়ির সন্ধ্যার কান্না রামধনের গৃহিণীর শঙ্খধ্বনিতে নিমজ্জিত হয়ে গেল। এরপর ৫ বছর কেটে গেল। এই ৫ বছরে রামরূপ এমএ ও আইন পরীক্ষায় পাশ করেছে, আর ক্ষমাসুন্দরী শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ৫২ যাতায়াত করেছে। তার কারণ তর্কনিধির কাছ থেকে শুধু একটি হরিতকি দক্ষিণা নিয়ে চট্টোপাধ্যায় তার মেয়েকে বউ হিসেবে নেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু সেই হরিতকিটি কেমন হবে তা বিয়ের আগে ঠিক হয়নি। তাই বিয়ের ঠিক আগে তিনি গৃহিণীর চাপে পড়ে একটি পাকা হরিতকির দাবি করলেন। কন্যা দায়গ্রস্ত তর্কনিধি কুল রক্ষা করতে আর বিদ্যাভূষণের অপমানের প্রায়শ্চিত্ত স্বরূপ কিছু সোনার উপর গয়না দিয়েও ৫ বছরে সেই হরিতকির ঋণ শোধ করতে পারলেন না। মাঝে মাঝে চট্টোপাধ্যায় গৃহিণী পুত্রবধূর উপর চাপ দিতেন। একবার রামরূপ গাউন পরে কলকাতায় বড়লাটের কাছ থেকে ডিপ্লোমা নিতে যাবে। এই অজুহাতে বলা হলো, যদি তর্কনিধির ইচ্ছে থাকে জামাইয়ের সে শোভা দেখার, তবে এখনই ১০০ টাকা দিতে হবে, না হলে মেয়েকে নিয়ে যেতে হবে। তারা আবার নতুন করে ছেলের বিয়ে দেবে। রামরূপকে হাকিম বানানোর জন্য বড় সুযোগ এসেছে। এই অমূল্য সুযোগ পেতে কিছু টাকার দরকার। তর্কনিধি ছাড়া আর কে সেই টাকা দেবে? এই সব চাপাচাপিতে তর্কনিধির প্রাণ ওষ্ঠাগত হল।
কিন্তু বিচার করে দেখলেন এত টাকা দিলে কন্যার ভবিষ্যতই নষ্ট হবে। তাই রামরূপের হাকিম হওয়া আর হলো না। আর জেলা কোর্টে ওকালতি করতে গিয়ে তার গলায় সর্দি বসে গেল বলে তার ওকালতিতেও বিশেষ সুবিধে হলো না। জজ সাহেব একদিন তাকে ডেকে বললেন, তুমি স্কুল মাস্টারির চেষ্টা করো, একটা তুচ্ছ অর্থহীন ফাঁকা কথা নিয়ে মেয়েলি ঝগড়া করা তোমার মতো বীরপুরুষের কাজ নয়। সাহেবের কথা অমান্য করা ভদ্রতার বিরোধী বলে রামরূপ মাস্টারি করতে রাজি হয়ে বাড়িতে ফিরল। চট্টোপাধ্যায় গৃহিণী বুঝলেন স্বামী না বুঝেই এক অলক্ষণা মেয়েকে ঘরে এনেছেন, সুতরাং এমন কন্যার বাপ মা দুজনেই যখন তার লক্ষণহীনতার জন্য দায়ী, তখন হয় তারা পুত্রের কোনো একটা চাকরির ব্যবস্থা করুক, না হয় বাণিজ্য বশতে লক্ষ্মী এই শাস্ত্রবাক্যটার সত্যতা প্রতিপাদনের জন্য রামরূপকে কতগুলো টাকা দিয়ে যে কোনো একটা কারবারে নিযুক্ত করুক। তর্কনিধি বৈবাহিকার এই সৎ প্রস্তাবে নিজেকে অনুগৃহীত বিবেচনা করলেন এবং একদিন রামরূপকে কাছে পেয়ে বললেন, বাবা, এখন তোমার জ্ঞানের মহিমা বুঝতে পেরেছি। এখন বুঝি পৃথিবী দিনরাত ঘুরছে। রামরূপ কিন্তু এই কথার গভীর অর্থ বুঝতে পারল না। উল্টে শ্বশুরের উপর রেগে গিয়ে মাকে সব খুলে বলল। জানালো, ও টুলো বামুনের সঙ্গে যদি আর সম্পর্ক রাখো তাহলে আমি দেশত্যাগী হব। চট্টোপাধ্যায় গৃহিণী তার স্বামীকে বোঝালেন, যদি বাছার আমার আবার বিয়ে না দাও তাহলে গলায় দড়ি দিয়ে মরবো বলে রাখলাম। রামধন মনে মনে বুঝলেন এ বড় মন্দ কথা নয়। অর্থোপার্জনের এমন সুগম পন্থা এতকাল ভুলেছিলাম কেন? দেশের দুর্ভাগ্য, কন্যাদায়গ্রস্ত পিতা কন্যাকে পাত্রস্থ করবার অবসর পেলে অনেক সময়তেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। সুতরাং পুত্রের পুনর্বিবাহের কথা রামধনের মনে জাগতে না জাগতে পাত্রীর সন্ধান মিলে গেল। আগের ঘটকালিতে ব্যর্থ হয়ে সে তর্কনিধির উপর রাগ পুষে রেখেছিল। সেই রাগ থেকেই সে ক্ষমা সুন্দরীর সর্বনাশে উদ্যোগী হয়ে উঠল। পাত্রীর পিতার অবস্থা ভালো নয়, এই জন্য কন্যাটিকে বয়স্থা করে তিনি কোনো বিপত্নিকেরই অপেক্ষা করছিলেন। এখন এই সর্বগুণাধার সপত্নিকের সন্ধান পেয়ে তিনি অনিশ্চিত বিপত্নিকের আশা পরিত্যাগ করলেন এবং হরিরামের সঙ্গে মিশে অভাগিনী ক্ষমার সর্বনাশে অগ্রসর হলেন। এই খবর তর্কনিধি আর অন্নদা সুন্দরীর কানে পৌঁছতে দেরি হল না। কন্যার দুঃখে তারা ছুটে গেলেন চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু কোনো ফল হল না। ক্ষমার এখনো সন্তান হয়নি। কন্যা ক্ষমার এত বয়স পর্যন্ত পুত্রহীনতার দোহাই দিয়ে এই অজুহাতে তিনি কুল রক্ষা করছেন বলে জানালেন, আর তর্কনিধির কোনো অনুরোধও শুনলেন না। শেষমেশ তর্কনিধি কন্যাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। ক্ষমা সুন্দরী এতদিন দেবতার কাছেও নিজের মনোভাব প্রকাশ করেনি। বিদ্যাভূষণ নির্বাসনের পর থেকে এতকাল পর্যন্ত সে সুখী না দুঃখী অন্যের জানা তো দূরে থাক, তার পিতামাতা পর্যন্ত তা জানতে সমর্থ হননি। শ্বশুরবাড়ির অপমান, অত্যাচার, অর্থের জন্য চাপ, এমনকি স্বামীর নির্দয় আচরণ কিছুই সে প্রকাশ করেনি। সমমর্মী প্রতিবেশী প্রতিবেশিনীরাও তাকে বোকা মেয়ে বলেই জানত। একদিন ক্ষমা সুন্দরী অন্য মনেই অন্তরের কথা প্রকাশ করে ফেলল। অন্নদা সুন্দরী স্বামীকে বলছিলেন, জামাইকে ব্যবসা করতে টাকা দিলে যদি বিবাহটা বন্ধ হয় তো কিছুটা টাকা দাও না কেন? ক্ষমা অন্তরাল থেকে সব কথা শুনছিল। মায়ের কথা শুনে বাইরে এসে সে বললে, সর্বস্ব দিলেও তার মন পাবে না। আমার যা হওয়ার হয়েছে, তোমরা কেন এই বৃদ্ধ বয়সে ভিখারি হবে? তর্কনিধি গালে হাত দিয়ে চুপ করে বসেছিলেন।
ক্ষমা বলল, কাঁদছো কেন বাবা? মূর্খের হাতে পড়ে দুঃখে দিন যাবে বলে তোমরা আমাকে পণ্ডিতের হাতে দিলে। আমার অদৃষ্ট, তাতেও আমার দুঃখ ঘুচল না। মা, নিরপরাধ ব্রাহ্মণ সন্তানকে অপমানিত করে দেশ থেকে তাড়িয়েছি, এ আমার সেই মহাপাপেরই ফল। আমারও বোধ হয় তাই। এখন বরং এদের টাকা দেওয়ার চেয়ে তার দরিদ্র জননীকে টাকা দেওয়া অনেক ভালো। তাকে দিয়েই প্রায়শ্চিত্ত করো। অন্নদা সুন্দরী বললেন, ঠিক কথা, ব্রাহ্মণের অভিশাপ লেগেছে গো। সে ব্রাহ্মণ অভিশাপ দেবে না জানি, কিন্তু তার মায়ের দীর্ঘ নিঃশ্বাসে আমার সর্বনাশ হচ্ছে। অবাক চোখে ব্রাহ্মণ তর্কনিধি কন্যার মুখের দিকে চেয়ে রইলেন। মা, তবে আমার সঙ্গে কাশীবাস করতে পারবি? সে তো আমার সৌভাগ্য বাবা। অরণ্যেও যদি বাস করো, আমি সঙ্গে যেতে প্রস্তুত আছি। পরদিন ভোরে তর্কনিধি দান আর ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিধুর নির্বাসনের প্রায়শ্চিত্ত করতে গিয়ে দেখলেন বিন্দুবাসিনী দরজা বন্ধ করে কোথায় যেন চলে গিয়েছে। পাড়ার কেউ তার খবর দিতে পারল না। দু একদিন অপেক্ষা করেও যখন বিন্দুর কোনো সন্ধান পাওয়া গেল না, তখন তিনি মেয়ে আর স্ত্রীকে নিয়ে কাশী যাত্রা করলেন। তার পরদিনই রামরূপের দ্বিতীয় বিয়ের আলোচনা শুরু হলো। ঠিক হলো এক পক্ষের মধ্যেই বিয়ে হবে। চট্টোপাধ্যায়ের যথেষ্ট প্রাপ্তি না হলেও নানা জাতীয় হিসেবে কন্যার পিতার কাছ থেকে প্রায় ১,৫০০ টাকার দ্রব্য পাবার সম্ভাবনা রইল। এরপর একদিন অন্যমনস্কভাবে স্টেটসম্যানের বিজ্ঞাপন দেখতে গিয়ে রামরূপ দেখল রানীগঞ্জের নিকটবর্তী এক গ্রামে এক নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের জন্য একজন এর প্রয়োজন। বেতন ১০০ টাকা। ভাগ্যের উপর ভরসা করে রামরূপ ওই বিদ্যালয়ের উদ্দেশ্যে একটি দরখাস্ত পাঠালো। ১ সপ্তাহের মধ্যে টেলিগ্রাম এলো, আবেদন গৃহীত হয়েছে। পত্র পাঠই রওনা হন। এই সুখবর মুহূর্তে ছড়িয়ে পড়ল চারিদিকে। সবাই বলতে লাগলো নতুন মেয়েটি বড়ই সুলক্ষণা। বাধ্য হয়ে চট্টোপাধ্যায় সম্ভাব্য শ্বশুরকে জানালেন কয়েকদিনের জন্য বিয়ে স্থগিত থাকুক, কেননা তার সুলক্ষণা কন্যার গুণে রামরূপ বাবা জীবনের হাকিমির মতো একটা চাকরি জুটেছে। সেই পদ থেকে এ বাবা জীবনের হয়তো ২ দিন পরেই জজ হবার সম্ভাবনা। এদিকে নতুন কর্মস্থানে গিয়ে অবধি রামরূপের সুখে দিন কাটতে লাগলো। ভালো খাবার, সুন্দর বাসস্থান, চাকরির সেবা, কোনো খরচই নাই। চাকরি নিত্য পরিচর্যা করছে, অথচ ১ পয়সা খরচ নেই। স্কুলের সেক্রেটারি প্রতিদিন তত্ত্বাবধান করছেন। রামরূপ পিতাকে লিখল, বড়ই ভালো আছি। পিতা লিখলেন, তা ভালো, কিন্তু বিয়ের কি হবে? মেয়ের বাপ যে এসে তাগাদা দিচ্ছে। উত্তরে রামরূপ জানিয়ে দিল বিদ্যালয়ের মালিকের সঙ্গে দেখা না করে কিছু লিখতে পারছে না। রামরূপের পিতা বললে, তাহলে দেখা করো। তার উত্তরে রামরূপ জানালো যে মালিক এখন কাশীতে, শীঘ্রই এখানে আসবেন। কয়েকদিন পরে আবার একটি চিঠি এলো। মালিক কাশী থেকে এসেছেন, তবে এখনো দেখা হয়নি। তবে শুনেছি যে স্কুলটি নতুন স্থাপিত হয়েছে বলে তিনি এখন আমাকে ছাড়তে চান না। তবে যদি একান্তই বিবাহ করতে হয়, তাহলে এইখানেই বিবাহের বন্দোবস্ত করতে প্রস্তুত আছেন। এখানে আপনাদের কোনো অসুবিধে হবে না। আমার মনিব যেমন ধনবান, তেমনই সদাশয়। গ্রামের লোকও অতি ভদ্র।
আজ সন্ধ্যার পর রামরূপের সাথে মালিকের সাক্ষাৎ হবার কথা। কাল ভাবি শ্বশুর কন্যাকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হবেন। সঙ্গে তার পিতা আর দুপক্ষের 10-15 জন লোক আসবে। রামরূপ উত্তম রূপে বেশভূষা করে মালিকের প্রতীক্ষায় বসে আছে। এমন সময় গোলাম হাজরা গুরুমশাই গৃহের মধ্যে প্রবেশ করলেন। এ কি গুরুমশাই, আপনি এখানে? গোলাম হাজরা বললেন, তোমাকে তোমার মালিকের সঙ্গে দেখা করাতে এসেছি। আপনি এখানে কি সূত্রে এসেছেন? কাছেই আমার একটি ছাত্র আছে, আমি তার কাছে এসেছিলাম। এসেই শুনলাম এখানে তোমার বিয়ে হচ্ছে। আমার সমস্ত ছাত্রের মধ্যে তুমিই সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, আমার গর্বের সামগ্রী। তোমার বিয়ে আমি দেখতে আসবো না, তাই কি হয়? আমার মনিবের সাথে আপনার আলাপ কিসে হলো? তার স্বামী আমার ছাত্র। আমার মনিব কি স্ত্রীলোক নাকি? হ্যাঁ, স্ত্রীলোক। তবে তার সঙ্গে আমি কেমন করে দেখা করব? চিন্তা নেই, তার স্বামী কাছে থাকবেন। গুরুমশায়ের সাথে রামরূপ মনিব দর্শনে চলল। রামরূপের বাসা থেকে মনিবের বাড়ি পর্যন্ত সমস্ত পথটা যে রামরূপকে দেখল সেই তাকে সম্মুখ অভিবাদন জানালে। মনিবের বাড়ির সামনে সুন্দর বাগান, সেই বাগানের মধ্যে দিয়ে অট্টালিকায় প্রবেশের পথ। পথের দুই ধারে সারি সারি পাথরের মূর্তি, মূর্তির পরে রেলিং, রেলিংয়ের পরে পথের দুই পাশে শিল্পকার্যময় তৃণ গালিচার মধ্যে মধ্যে নানা জাতীয় আলেখ্য লিখিতবৎ পুষ্পবৃক্ষ। দৃশ্য দেখে রামরূপ মুগ্ধ হল। ফটকের উভয় পাশে পথের মধ্যে স্থানে স্থানে এবং বাইরের দুয়ার থেকে আরম্ভ করে দ্বিতলে যাবার সমস্ত সোপান পথে সুন্দর বেশ পরে অনেক ভৃত্য দাঁড়িয়েছিল। রামরূপ যেমন অগ্রসর হতে লাগল, অমনি সকলে সসম্ভ্রমে সেলাম করতে লাগল। ব্যাপার দেখে রামরূপ বিস্ময়ে আত্মহারা না হয়ে পারল না। তার মুহূর্তের জন্য মনে হলো সেই বুঝি এই অট্টালিকার মালিক। হাজরা মশাই তাকে একটি সুন্দর গৃহের মধ্যে নিয়ে গেলেন। এখানেই হলো তার মনিবের সাথে সাক্ষাৎ। মনিবকে দেখেই বিস্মিত যুবকের মাথা ঘুরে গেল। এ কি আশ্চর্য ব্যাপার! ক্ষমা, ক্ষমা, তুমি এখানে? ক্ষমা তাকে দেখে বললে, পতি পরিত্যক্তা হয়ে এমন একটা জায়গায় আসবার যোগ্য না হলেও ভাগ্যবশে আমি এখানে এসেছি। আমি যার অধীনে চাকরি করছি তিনি কই? এবারে গুরুমশাই ক্ষমার হয়ে কথা বললেন। তিনি তোমার ওই সামনে। ক্ষমা ধীরে ধীরে স্বামীর কাছে এগিয়ে গিয়ে তার হাতে এক তাড়া কাগজ দিল। তাকে বললে, এই সমস্ত দলিলে লিখিত সম্পত্তি আমার ভাবি শপথনীকে যৌতুকে দিও। রামরূপ দলিলের দিকে দৃষ্টিপাত না করেই ক্ষমার পা ধরতে এগিয়ে গেল। ক্ষমা বুঝে সরে দাঁড়ালো। রামরূপ বাষ্প গদগদ কণ্ঠে বললে, ক্ষমা, এ নরাধম স্বামীকে ক্ষমা করে তোমার নামের সার্থকতা রক্ষা করো। রামরূপ পেছনে চেয়ে দেখল। কে আপনি? বিদ্যাভূষণের আবির্ভাব হল। সে বললে, আমি নির্বাসিত। এখন যদি তর্কনিধি এসে রামরূপকে বলতেন যে, বৎস রামরূপ, পৃথিবী তো ঘুরছে, তাহলেও বৎস রামরূপও বোধহয় আর শ্বশুরের উপর রাগ করত না। পৃথিবী ঘোরার কথা রামরূপ কেতাবে পড়েই বিশ্বাস করেছিল।
কিন্তু আজ সে গতিশীলা ধরার বিদ্যুৎ বেগে আত্মপরিক্রমণ প্রত্যক্ষ উপলব্ধি করে চেয়ারে বসে পড়ে সে দুই চোখ বন্ধ করে ফেলল। গোলাম হাজরা বললেন, বৎস রামরূপ, বিদ্যাভূষণ তোমার বয়োজ্যেষ্ঠ, চেয়ার থেকে উঠে তার পদধূলি গ্রহণ করো। ক্ষমা বললে, বিধু দাদা সহজ মনের মানুষ, একদিনেই তোমাকে অতুল ঐশ্বর্যের অধিকারী করেছেন। তারপরে একে একে ক্ষমা জানায় বিদ্যাভূষণের ঐশ্বর্য লাভের ইতিহাস। বাড়ি ছেড়ে বেরিয়ে বিদ্যাভূষণ এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাড়িতে রান্নার কাজ নেয়। ইঞ্জিনিয়ার বাবু সে সময় আসানসোলের কাছে দামোদরের উপরে একটি পুল তৈরি করছিলেন। বিধুর পড়াশোনা সুবিধে মতো না হলেও বাল্যকাল থেকেই স্থাপত্য কার্যে তার একটা স্বাভাবিক দক্ষতা ছিল। একদিন তার প্রভু এক সহকারী সাহেবের সাথে মিলে পুল নির্মাণ করার সময়তে একটা বিষম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বিধু সেই সমস্যাটার সমাধান করে দিয়েছিল। সাহেব জাতি গুণগ্রাহী, তার জন্যই তিনি বিধুকে নিজের অধীনে একটি কন্ট্রাক্টারি কাজ দিলেন। আরও একদিন সাহেবের অনুরোধে বিধু একটি ঘরের প্ল্যান করে সাহেবকে নিজের শক্তির পরিচয় দেবার অবকাশ পেয়েছিল। এই সদাশয় সাহেবের অনুগ্রহে বিধুভূষণ অল্প দিনের মধ্যেই একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। বিধু এই স্থানে কিছু জমি সংগ্রহ করে। ভাগ্যবশে তার ভিতরে পাথুরে কয়লার খনি বার হলো। অর্থাৎ ভাগ্য বছর 5 ভেতরেই বিধুকে লক্ষ টাকা আয়ের সম্পত্তি করে দিল। এতদিন বিধুর দুটো কয়লা খনিতে নিত্য প্রায় 500 টাকার কয়লা উঠেছে। বাড়ি থেকে বের হয়ে বিধু নাম গোপন করেছিল, পাছে গ্রামের লোক জানতে পারে, আর এই জন্য সে মাকে পর্যন্ত নিজের সন্ধান দেয়নি। অট্টালিকা নির্মাণ করে বিধু অতি অল্পদিন হলো মাকে এনেছে। ক্ষমাকে বিধু 10,000 টাকা আয়ের সম্পত্তি দান করেছে। আর গোলাম গুরু মহাশয় পুত্র পৌত্রাদি নিয়ে পায়ের উপর পা দিয়ে বসে খাবার প্রচুর সম্পত্তি পেয়েছেন। অবশেষে ক্ষমা সুন্দরী, রামরূপ, গোলাম হাজরা, বিন্দুবাসিনী প্রভৃতি বহু আত্মীয়ের অনুরোধে কন্যা, অর্থাৎ যার বিয়ে রামরূপের সাথে হওয়ার কথা ছিল, তার বিপন্ন পিতার মর্যাদা আর কুল রক্ষার্থে করুণার্দ্র বিধু নবাগতা বালিকাকে নিজের 5 বছরের উপার্জিত ঐশ্বর্যের অধিকারিণী করে নিল। এখানেই শেষ হলো আজকের গল্প। আমাদের নতুন নতুন উপস্থাপনা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লেখকের সম্বন্ধে বা গল্প সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রতিদিনের কমিউনিটি পোস্টে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।